বটগাছের নিচে যে মেয়েটা বদলে গিয়েছিল। ঘটনাটা বাংলাদেশের একটি গ্রামের নাম ইচ্ছা করেই বলা হচ্ছে না, কারণ ঘটনাটা নিয়ে আজও ওই গ্রামের মানুষ কথা বলতে চায় না। এই ঘটনাটা আমাকে বলেছিলেন গ্রামের একজন বয়স্ক ব্যক্তি। তিনি বলেছিলেন, তুমি এটাকে গল্প ভাবতে পারো, কিন্তু আমি যাদের মুখে শুনেছি তারা সবাই এখনো জীবিত, আর তারা নিজের চোখে ঘটনাগুলো দেখেছে। ঘটনাটা প্রায় 10 বছর আগের। গ্রামের একেবারে শেষ প্রান্তে একটা বিশাল পুরনো বটগাছ ছিল। গাছটার বয়স কত সেটা কেউ জানত না। দিনের বেলায় গাছটার নিচে গ্রামের মানুষ বসত, গরু বাঁধা হতো, ছেলেরা খেলত। কিন্তু সূর্য ডুবে যাওয়ার পর ওই জায়গাটা একেবারে ফাঁকা হয়ে যেত, কারণ গ্রামের একটা পুরনো বিশ্বাস ছিল, বটগাছটার নিচে রাতের বেলা কাউকে একা দাঁড়াতে নেই, বিশেষ করে মেয়েদের। অনেকে এসব কুসংস্কার বলে উড়িয়ে দিত। তাদের মধ্যে একজন ছিল 19 বছরের মেয়ে মিম। মিম ছিল খুব সাহসী। ভূতপ্রেতের গল্প শুনলে সে হাসত। তার মা মাঝে মাঝে বলতেন, মা গো, সন্ধ্যার পর বটতলায় যাস না। মিম হেসে বলত, মা, বটগাছে আবার ভূত থাকে নাকি? একদিন বিকেলে মিম তার বান্ধবীর বাড়ি গিয়েছিল। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। আকাশে তখন মেঘ। গ্রামের রাস্তায় লোকজনও কমে গেছে। বাড়ি ফেরার সবচেয়ে ছোট রাস্তা ছিল বটগাছটার পাশ দিয়ে। মিম সেই রাস্তা দিয়েই ফিরছিল। বটগাছটার কাছে পৌঁছানোর সময় হঠাৎ তার মনে হল কেউ যেন তাকে পেছন থেকে ডাকছে। মিম। সে থেমে গেল, পেছনে তাকাল, কেউ নেই। আবার হাঁটতে শুরু করল। কিছু দূর যাওয়ার পর আবার সেই ডাক, মিম। এবার কণ্ঠটা তার নিজের মায়ের মতো। মিম পিছনে তাকিয়ে বলল, কে? কোনো উত্তর নেই। সে দ্রুত হাঁটতে লাগল। ঠিক তখনই বটগাছের নিচে সে একটা মেয়েকে দেখতে পেল। মেয়েটা গাছের শেকদের উপর বসেছিল। পরনে সাদা কাপড়, চুল মুখের সামনে ঝুলে আছে। মিম ভাবল, হয়তো গ্রামের কোনো মেয়ে। সে কাছে গিয়ে বলল, আপু, এখানে বসে আছেন কেন? মেয়েটা কোনো উত্তর দিল না, শুধু ধীরে ধীরে মাথা তুলল। তারপর মিমের দিকে তাকাল। মিম পরে বলেছিল, ওই চোখের দৃষ্টি স্বাভাবিক ছিল না। চোখ দুটো যেন অনেকক্ষণ ঘুম না হওয়া মানুষের মতো। মেয়েটা খুব আস্তে বলল, আমার সঙ্গে একটু বাড়ি যাবেন? মিম বলল, আপনার বাড়ি কোথায়? মেয়েটা বটগাছের দিকে আঙুল দেখিয়ে বলল, এইখানেই। মিম কিছু বুঝতে পারল না। এই গাছের নিচে? মেয়েটা মাথা নাড়ল, তারপর হঠাৎ হাসল। মিমের অস্বস্তি হল। সে আর কথা না বাড়িয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করল। কিন্তু কয়েক পা যাওয়ার পর তার মাথা ঘুরতে লাগল। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে গেল। শেষবার সে শুধু দেখেছিল বটগাছের একটা মোটা শেকদের আড়াল থেকে কালো একটা ছায়া বের হয়ে তার দিকে আসছে। তারপর আর কিছু মনে নেই। পরদিন ভোরে মিমকে পাওয়া গেল বটগাছের নিচে। সে মাটিতে বসেছিল, চোখ বন্ধ, চুল এলোমেলো, কাপড়ে কাদা। গ্রামের কয়েকজন তাকে বাড়িতে নিয়ে গেল। মিমের জ্ঞান ফিরল প্রায় দুপুরে। মা জিজ্ঞেস করলেন, তুই রাতে কোথায় ছিলি? মিম কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি তো রাতে ঘরেই ছিলাম। মা বললেন, না, তোকে বটগাছের নিচে পাওয়া গেছে। মিম অবাক হয়ে বলল, আমি বটগাছের কাছে যাইনি। তারপর সে হঠাৎ মাথা চেপে ধরে কাঁদতে শুরু করল। আমার মাথার ভেতরকে যেন কথা বলে। সবাই ভয় পেয়ে গেল। সেদিন সন্ধ্যার পর থেকেই মিমের আচরণ বদলে গেল। যে মেয়ে আগে খুব হাসি খুশি ছিল সে একদম চুপ হয়ে গেল। সারাদিন জানালার দিকে তাকিয়ে থাকত, কখনো হঠাৎ হাসত, কখনো নিজের সঙ্গে কথা বলত। সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল, সে বারবার একটা কথাই বলতো, ও আমাকে যেতে দেবে না। মা জিজ্ঞেস করতেন, কে? মিম কোনো উত্তর দিত না। এক রাতে মিমের ছোট ভাই দেখল মিম ঘরের দরজা খুলে বাইরে যাচ্ছে। রাত তখন প্রায় 2টা। ছেলেটা তাকে ডাকল, আপু, কোথায় যাচ্ছ? মিম পিছনে তাকাল, কিন্তু তার মুখের অভিব্যক্তি দেখে ভাইটা ভয়ে জমে গেল। মিমের চোখ খোলা, কিন্তু মনে হচ্ছিল সে যেন কাউকে দেখছে না।
সে শুধু বলল, ও ডাকছে। কে ডাকছে? মিম বলল, গাছের নিচে যে থাকে। তারপর সে বাড়ি থেকে বের হয়ে গেল। ভাইটা চিৎকার করে সবাইকে ডাকল। বাড়ির লোকজন দৌড়ে বেরিয়ে মিমকে বটগাছের কাছে দেখতে পেল। সে গাছের নিচে দাঁড়িয়েছিল। আর আশ্চর্যের বিষয়, তার মুখ গাছের দিকে। সে খুব নিচু গলায় কারো সঙ্গে কথা বলছিল, কিন্তু সেখানে আর কেউ ছিল না। মিম বলছিল, আমি আর পারছি না। কিছুক্ষণ পর সে নিজেই উত্তর দিল, তুমি আমাকে ছাড়বে না? তারপর হঠাৎ সে হেসে উঠল। সেই হাসি শুনে তার মা অজ্ঞান হয়ে যান, কারণ সেটা মিমের স্বাভাবিক হাসি ছিল না। পরদিন গ্রামের একজন বয়স্ক কবিরাজকে ডাকা হল। তিনি মিমকে দেখে অনেকক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, ওর উপর কিছু একটা ভর করেছে। মিমের মা কাঁদতে কাঁদতে বললেন, ওকে বাঁচান। কবিরাজ শুধু বললেন, যে জায়গায় ঘটনাটা শুরু হয়েছে সেখানে আবার যেতে হবে। সেদিন সন্ধ্যায় কয়েকজন মানুষ মিলে মিমকে নিয়ে বটগাছের কাছে গেল। মিম তখন একদম শান্ত, কিন্তু গাছের কাছে পৌঁছাতেই তার শরীর কাঁপতে শুরু করল। সে হঠাৎ মাটিতে বসে পড়ল। তারপর মাথা নিচু করে বলল, আমাকে এখানে আনবেন নাকি? তুই কে? মিম চুপ। কয়েক সেকেন্ড পর সে ধীরে মাথা তুলল। তারপর এমন একটা কণ্ঠে কথা বলল, যেটা মিমের কণ্ঠ ছিল না। এটা আমার জায়গা। সবাই পিছিয়ে গেল। কবিরাজ বললেন, মেয়েটাকে ছেড়ে দে। মিমের মুখে তখন অদ্ভুত একটা হাসি। সে বলল, ও নিজেই এসেছিল। কবিরাজ জিজ্ঞেস করলেন, তুই কে? মিম কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি এই গাছের নিচে অপেক্ষা করি। তারপর সে এমন একটা নাম বলল, যে নাম গ্রামের কেউ বহু বছর ধরে উচ্চারণ করত না। নামটা ছিল রহিমা। প্রায় 40 বছর আগে ওই গ্রামের এক তরুণী রহিমা নিখোঁজ হয়েছিল। লোকজন বলতো, তাকে শেষবার ওই বটগাছের কাছে দেখা গিয়েছিল। তারপর আর কোনোদিন তাকে পাওয়া যায়নি। কেউ জানত না সে কোথায় গেল। সেদিন মিম হঠাৎ সেই রহিমার নাম বলার পর গাছের ওপর থেকে একটা শুকনো ডাল ভেঙে মাটিতে পড়ল। সবাই ভয়ে পিছিয়ে গেল। কিন্তু মিম শান্তভাবে বলল, ওকে আমি ছাড়ব না। কবিরাজ তখন মিমের কপালে হাত রেখে কিছু পড়তে শুরু করলেন। মিম প্রথমে চুপ ছিল। তারপর হঠাৎ প্রচণ্ড চিৎকার করে উঠল, আমাকে ছাড়। কবিরাজ পড়া থামালেন না। মিম মাটিতে পড়ে কাঁপতে লাগল। কয়েক মিনিট পর সে একদম নিস্তেজ হয়ে গেল। তারপর অজ্ঞান হয়ে পড়ল। সেই রাতের পর মিমের জ্ঞান ফিরতে প্রায় 2 দিন লেগেছিল। জ্ঞান ফেরার পর সে আগের রাতের কোনো ঘটনা মনে করতে পারেনি। শুধু একটা কথা মনে ছিল। সে বলেছিল, আমি যখন গাছটার নিচে বসেছিলাম তখন কেউ আমার কানে বলেছিল, তুই কি আমার সঙ্গে থাকবি? মিম বলেছিল, আমি উত্তর দিইনি। তারপর সে বলেছিল, তারপর মনে হলো আমার শরীরটা আর আমার নেই। ঘটনার কয়েক মাস পর বটগাছটার একটা বড় অংশ কেটে ফেলা হয়। কিন্তু গ্রামের মানুষ আজও বলে, গাছটা পুরোপুরি কেটে ফেলার পরও সেই জায়গায় রাতে একটা মেয়েকে দেখা যেত। সাদা কাপড় পরা, চুল মুখের ওপর। আর সে নাকি রাস্তা দিয়ে যাওয়া মেয়েদের খুব আস্তে করে ডাকত, এই একটু দাঁড়াও। মিমের পর আর কখনো ওই রাস্তা দিয়ে একা যায়নি। আজও সে ওই ঘটনার কথা বলতে চায় না। তবে তার মা একটা কথা বলেছিলেন। ঘটনার কয়েক বছর পর এক রাতে মিম ঘুমের মধ্যে হঠাৎ উঠে বসেছিল। চোখ বন্ধ, মুখে হাসি। আর সে খুব আস্তে বলেছিল, রহিমা আপু, তুমি আবার এসেছ। তারপর জানালার বাইরে থেকে একটা মেয়ের হাসির শব্দ এসেছিল। সেই রাতের পর থেকে মিমের ঘরের জানালা আর কখনো রাতে খোলা রাখা হয়নি। আর গ্রামের মানুষ আজও বিশ্বাস করে, কিছু গাছ শুধু গাছ নয়, কিছু জায়গায় বছরের পর বছর জমে থাকে মানুষের কষ্ট, রাগ আর অন্ধকার। আর কখনো কখনো সেই অন্ধকার কোনো মানুষের শরীরকে নিজের ঘর বানিয়ে নেয়।